সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের আলোচনা পর্ব আমি শুরু করছি। আজকের এই আলোচনা আমাদের এই চতুর্থ অধ্যায়ের শেষ পর্ব, 12তম পর্ব। এরপরে আমাদের এই অধ্যায়ের সেরকম আর আলোচনার বিষয় নেই। যদি কারো অসুবিধা থাকে তোমরা আমাকে কমেন্ট করবে, কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে পাঠাবে, যেভাবে হোক আমাকে জানাবে। ঠিক আছে? আজকে যে অংশটা আমাদের আলোচনার করার আছে সেটা হচ্ছে 19 শতকে ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনার উন্মেষের কারণ সমূহ আলোচনা করো। অর্থাৎ এই প্রশ্নটাতে বলতে চাইছে যে 19 শতকে ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনা বা ভারতীয়দের মধ্যে ঐক্যবোধ গড়ে উঠেছিল, বা তাদের মধ্যে চেতনা কি এমন ঘটনা যে ঘটেছিল যার কারণে বা যে কারণে তাদের মধ্যে শেষ পর্যন্ত ঐক্যবোধ গড়ে উঠেছিল। এখানে আমরা কিছু ঘটনার কথা জানব, যে ঘটনার মধ্য দিয়ে তারা নিজেদেরকে ঐক্যবদ্ধ করতে পেরেছিল বা ঐক্যবদ্ধ হওয়ার একটা অনুপ্রেরণা পেয়েছিল। সে ধরনের এখানে কিছু ঘটনা লেখা আছে। প্রথমে দেখো লেখা আছে যে 19 শতকের দ্বিতীয়ার্ধে ভারত ইতিহাসের মূল বৈশিষ্ট্য হলো ভারতের জাতীয়তাবাদের উন্মেষ। ব্রিটিশ সরকারের অমানসিক শোষণ অত্যাচারের ফলে ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। এছাড়াও পাশ্চাত্য শিক্ষা, দেশীয় সংবাদপত্র, রাজনৈতিক সংস্থা, কবি ও সাহিত্যিকদের রচনাবলীর মাধ্যমে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। যে তাদের অত্যাচার এবং শোষণ, এটা একটা যেমন কারণ বলা হচ্ছে যে ভারতীয়দের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার একটা কারণ। আরেকটা হচ্ছে পাশ্চাত্য ভাষায় শিক্ষিত। ইংরেজরা যেটা ভেবেছিল যে তাদেরকে প্রজা করে রেখে দেওয়া হবে, গোলাম বানিয়ে রেখে দেওয়া হবে, সেটা কিন্তু শেষ পর্যন্ত হয়নি। তারা পাশ্চাত্য ভাষায় শিক্ষিত হয়ে তারা কিন্তু যুক্তিবাদী হয়ে উঠেছিলেন। তারা পাশ্চাত্যের সভ্যতা সংস্কৃতি সম্পর্কে বা সারা বিশ্বের সম্পর্কে তারা জ্ঞান অর্জন করেছিল। এছাড়া বিভিন্ন সংবাদপত্র, রাজনৈতিক সংস্থা, কবি সাহিত্যিকদের লেখার মাধ্যমেও একটা তাদের মধ্যে ঐক্যবোধ গড়ে ওঠার তারা একটা অনুপ্রেরণা পেয়েছিল। এখানে যে ঘটনাগুলো ঘটেছে, প্রথমে লেখা আছে, একে লেখা আছে তো পাশ্চাত্য শিক্ষার প্রসার। মেকলে যে উদ্দেশ্য নিয়ে ভারতীয়দের পাশ্চাত্য শিক্ষা গ্রহণের কথা বলেছিলেন, যে ভারতবর্ষের মানুষদেরকে যদি পাশ্চাত্য ভাষায় শিক্ষিত করে তোলা যায় তাহলে কিন্তু বিপুল পরিমাণ যে খরচ করে ইংল্যান্ড থেকে তাদের কাজের জন্য লোক আনতে হয়, সেটা এই ভারতীয়দেরকে দিয়েই সেই কাজ করানো সম্ভব হবে অল্প খরচে, খুব কম মাইনে দিয়ে। এবং তারা দীর্ঘদিন রাজত্বও করতে পারবে। এদেরকে প্রজা বানিয়ে তাদেরকে কেরানির কাজ করিয়ে নিয়ে তারা কিন্তু একটা দীর্ঘস্থায়ী শাসন প্রতিষ্ঠিত করতে পারবে। সেই উদ্দেশ্য নিয়ে মেকলে কিন্তু এখানে পাশ্চাত্য শিক্ষার কথা বলেছিলেন, কিন্তু বাস্তবে তারা খাল কেটে কুমির এনেছিল। কারণ পাশ্চাত্য ভাষায় শিক্ষিত হয়ে ভারতীয়রা কিন্তু তারা যুক্তিবাদী হয়ে উঠেছিলেন। দেশে বিদেশের বিভিন্ন গ্রন্থ পড়ে তারা বুঝতে পেরেছিলেন যে ইংরেজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হতে না পারলে তাহলে কিন্তু ভারতীয়রা ইংরেজদের শোষণ বা অত্যাচারের হাত থেকে কোনোদিনই রেহাই পাবে না। এভাবে দেখো লেখা আছে, পাশ্চাত্য শিক্ষার প্রসারের ফলে ভারতে জাতীয়তাবাদের পটভূমি রচিত হয়। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে ভারতবাসী ইউরোপীয় সাহিত্য, দর্শন, রাজনীতি, অর্থনীতি, জ্ঞান বিজ্ঞান, মানবতাবাদ প্রভৃতির সঙ্গে পরিচিত হয়। মানে ইংরাজি ভাষা যদি না শিখতো তাহলে কিন্তু এই ধরনের বিষয়গুলো তারা বুঝতেই পারতো না।
কারণ আমাদের ভারতবর্ষের শিক্ষা যেটা ছিল সেটা ধর্মীয় সংক্রান্ত বিষয়। এখানে কোনো জ্ঞান বিজ্ঞানের বিষয় ছিল না, কোনো দর্শন ছিল না, কোনো সাহিত্য ছিল না। তাই ধর্মের উপর ভিত্তি করে কিন্তু এইসব জিনিস বোঝা যেত না। তাই এখানে ওই জন্যই বলতে চাইছি যে ইংরেজরা যেন খাল কেটে কুমির নিয়ে এসেছে। সে ধরনের একটা অবস্থায় তারা পড়ে গিয়েছিল। তাই এসবের প্রভাবে ভারতবাসীর মনে জন্ম নেয় জাতীয়তাবাদ। মানে পাশ্চাত্য শিক্ষাটা একটা ভারতীয়দের কাছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে উঠেছিল। দ্বিতীয় লেখা যে জাতিগত বিদ্বেষ, এটা আমরা সিপাহী বিদ্রোহের কারণেও দেখেছিলাম যে ভারতীয়দেরকে তারা অসভ্য, বর্বর ইত্যাদি ভাবতো। এখানে তাই লেখা আছে নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি বলে ভাবতো। হোটেল, পার্ক, রেলের কামরা, স্টেশন ইত্যাদি ক্ষেত্রে তাদের আসন সংরক্ষিত থাকতো। ভূ পার্ক বা ইউরোপীয় ক্লাবে লেখা থাকতো কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ। ব্রিটিশের এই হীন আচরণের ফলে ভারতীয়দের মনে ধীরে ধীরে জেগে ওঠে জাতীয়তাবাদ। মানে ভারতীয়দেরকে সামাজিক দিক থেকে এতটাই অমর্যাদা করত, এতটাই অসম্মান করত, এই অসম্মান থেকেও বা এই যে জাতিগত বিদ্বেষ, জাতি হিংসা, এর থেকেও ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ গড়ে উঠেছিল। এরপরে লেখা আছে দেখো আন্তর্জাতিক ঘটনাবলী। এমন কিছু আন্তর্জাতিক ঘটনাবলী আছে ঘটেছিল, যেমন লেখা আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, ফরাসি বিপ্লব, তোমরা 9 পড়েছ, ইতালি ও আয়ারল্যান্ডের স্বাধীনতা আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছিল এবং তারা সফলও হয়েছিল, যার জন্য এগুলোকে বিপ্লব বলা হয়। ফরাসি বিপ্লব, তোমরা জানো বিপ্লব মানে একটা আমূল পরিবর্তন, যে ফ্রান্সের রাজাদের, স্বৈরাচারী রাজাদের তারা পতন করেছিল, তাদের অবসান করেছিল এবং নতুন একটা সংবিধান বা নতুন শাসন চালু হয়েছিল সম্পূর্ণ নতুন রূপে। তাই এই আন্তর্জাতিক ঘটনা থেকেও ভারতীয়রা কিন্তু অনুপ্রাণিত হয়েছিল। আমরাও যদি আমেরিকার মতো বা ফ্রান্সের মতো, আয়ারল্যান্ডের মতো বা ইতালির মতো আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে ইংরেজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমরা সহজেই আমাদের যে প্রাপ্য সেগুলো আমরা সহজেই আদায় করে নিতে পারবো। তাই আন্তর্জাতিক ঘটনাবলীর একটা গুরুত্ব আছে। এরপরে হচ্ছে আর্থিক শোষণ। আর্থিক শোষণ আমরা পলাশি যুদ্ধের পর থেকে আমরা সম্পদ নিগর্মনের কথা পড়েছি, যে তারা পলাশি যুদ্ধের পর থেকে তারা যে জয়লাভ করলো পলাশি যুদ্ধে, তারপর থেকে ইংল্যান্ডে তারা বহুল পরিমাণ সম্পদ নিয়ে চলে গেছে। আমাদের ভারতবর্ষের কুটির শিল্প ধ্বংস হয়ে গেছে ইংল্যান্ডে কারখানা গড়ে ওঠার কারণে। ভূমি রাজস্ব ব্যবস্থা প্রয়োগ, অতিরিক্ত করের বোঝা, ভারতবাসীর মনে একটা জাতীয়তাবোধ গড়ে উঠতে বাধ্য হয়েছিল, তারা এক হতে বাধ্য হয়েছিল। যে পরিমাণ সম্পদ তারা এখান থেকে নিয়ে চলে গেছে বা তাদের কারণে আমাদের কুটির শিল্প ধ্বংস হয়ে গেছে, এখানকার যারা কুটির শিল্পী ছিলেন তারা কিন্তু পথে বসেছিল। ভারতীয়দের কৃষকদের উপর যে করের বোঝা, এই বিভিন্ন ধরনের সমস্যার কারণে ভারতীয়রা এক হতে বাধ্য হয়েছিল, তার মানে এই আর্থিক শোষণ একটা কারণ। তারপর যে সাহিত্য ও সংবাদপত্রের ভূমিকা, সংবাদপত্র যেমন সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন, বেঙ্গলি, অমৃতবাজার পত্রিকা মাধ্যমে ভারতীয়রা তার জাতীয়তাবাদী আদর্শে প্রচারিত হয়, অনুপ্রাণিত হয়। এর পাশাপাশি ঈশ্বরচন্দ্র গুপ্ত, মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, নবীনচন্দ্র সেন সাহিত্য সম্ভার ভারতবাসীকে জাতীয়তাবাদী ভাবধারা জাগ্রত করে। এছাড়া স্বামী বিবেকানন্দের রচনাবলী, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস ভারতবাসীকে জাতীয়তাবাদী মন্ত্রে দীক্ষিত করে। এর আগেই আমরা পড়লাম বর্তমান ভারত পড়লাম, আনন্দমঠ উপন্যাস পড়লাম, সেখানেও কিন্তু ভারতবর্ষকে স্বদেশ মাতা হিসাবে দেখানো হয়েছে। স্বদেশ মাতাকে রক্ষা করার জন্য ভারতীয়দেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলা হয়েছে। এছাড়া বিভিন্ন নাটক, যেমন দীনবন্ধুর কথা লেখা আছে, নীল দর্পণ নাটক তোমরা জানো, সেখানে নীল চাষীদের যে অত্যাচার, সেগুলো তারা যে অত্যাচার বা শোষণ, সেটা কিন্তু একটা আয়নার মতো তুলে ধরেছিলেন দীনবন্ধু মিত্র। এছাড়া বিভিন্ন পত্রিকা বা ভারতীয়দের উপরে যে ইংরেজদের অত্যাচার, শোষণ, সেগুলো তুলে ধরার কারণে এই সাহিত্য বা সমাজপত্রের ভূমিকাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ভারতীয়দের মধ্যে
জাতীয়তাবাদ গড়ে ওঠার ক্ষেত্রে। এরপরে আমরা পরের পয়েন্টে যাব। পরের পয়েন্টটা আছে মধ্যবিত্তের প্রতি ব্রিটিশের উদাসীনতা ও বঞ্চনা। মধ্যবিত্ত শ্রেণী যারা লোভী মানুষ, যারা ভেবেছিল যে আমরা পাশ্চাত্য শিক্ষা বা ইংরাজি শিক্ষা যদি গ্রহণ করতে পারি তাহলে কিন্তু আমরা উচ্চ পদে নিয়োগ করা হবে আমাদেরকে এবং উচ্চ পদে আমরা চাকরি করব, মোটা মাইনের চাকরি পাবো। কিন্তু সেই আশা তাদের জল ঢেলে দিয়েছিল। কারণ ইংরেজদের ইচ্ছেটাই ছিল ভারতীয়দেরকে ইংরাজি ভাষায় শিক্ষিত করে তাদের কেরানি তৈরি করা। সেটা কিন্তু এই মধ্যবিত্ত লোভী মানুষ তারা বুঝতে পারেনি। তাই তারা কিন্তু নিম্ন পদে নিযুক্ত হতো, মানে কেরানিতে নিযুক্ত হতো। তাদের প্রাপ্য বেতন মর্যাদা সেগুলো কোনো কিছুই তারা পেত না। এছাড়াও ভারতে তাদের প্রাপ্য বেতন মর্যাদা থেকে বঞ্চিত হয়। এছাড়া ভারতে ব্রিটিশ শাসন পরিচালনার যাবতীয় খরচ ভারতীয়দের থেকে কর হিসাবে আদায় করা হতো। পরিবর্তে ভারতবাসীর প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা না পাওয়ায় ক্ষুব্ধ হয়। তাহলে ব্রিটিশদের মধ্যবিত্ত শ্রেণীর প্রতি ব্রিটিশদের যে উদাসীনতা, মধ্যবিত্ত শ্রেণীর যে মনের ইচ্ছা সেটা কিন্তু পূরণ হয়নি। যার জন্য কিন্তু মধ্যবিত্ত শ্রেণী ভারতীয়দেরকে ঐক্যবদ্ধ করার একটা আপ্রাণ চেষ্টা তারা শুরু করলেন। কারণ তারা যে তাদের আশা ছিল, যে আশা নিয়ে তারা ইংরাজি ভাষা শিখতে শুরু করেছিল সেই আশাটা কিন্তু তাদের পূর্ণ হয়নি। তাই উদাসীনতা একটা জাতীয়তাবোধ গড়ে ওঠার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। ঠিক আছে, পরের আছে 7 নম্বর পয়েন্ট, ব্রিটিশের বিভিন্ন প্রতিক্রিয়াশীল আইন। বিভিন্ন আইন আমরা এখানে পড়েছি আমরা, যেমন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, সিভিল সার্ভিস আইন, দেশীয় সংবাদপত্র আইন, অস্ত্র আইন ইত্যাদি যে আইনগুলো প্রয়োগ করা হয়েছিল, এই আইনগুলো একদম পরিকল্পিতভাবে, শুধু পরিকল্পিত নয় সুপরিকল্পিতভাবে ভারতীয়দেরকে বিভিন্ন তাদের যে অধিকার সেগুলো কেড়ে নেওয়া হচ্ছে। যেমন সিভিল সার্ভিস বয়সটাকে কমিয়ে দেওয়া হলো, ভারতীয়রা পরীক্ষায় বসতে পারতো না। দেশীয় ভাষার সংবাদপত্র আইন, তাদের যে সংবাদপত্রের যে কণ্ঠ সেটা রোধ করা হয়েছিল। সংবাদপত্রের মাধ্যমে যে বিভিন্ন ধরনের দেশাত্মবোধক বা অত্যাচারের কথা তুলে ধরা হতো সেটা সম্ভব হচ্ছিল না। অস্ত্র আইন, ভারতীয়দেরকে নিরস্ত্র করার একটা আইন। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, কোনো ভারতীয়দের মধ্যে যাতে স্বদেশ প্রেম বা ইংরেজদের অত্যাচার কাহিনী যাতে ভারতীয়রা তুলে ধরতে পারে তাই এই ধরনের আইনগুলো চালু করেছিলেন। তার মানে এই আইনগুলো তারা যে বন্ধ করছেন, ভারতীয়রা কিন্তু সারা জীবন বোকা ছিল না। তারাও কিন্তু ইংরাজি ভাষায় শিক্ষিত হয়ে তারাও নিজেরাও বুঝতে পেরেছিলেন যে আইনগুলো প্রয়োগ করা হচ্ছে আমাদের বিভিন্ন দিক থেকে আমাদেরকে বধ করার একটা আইন। আমাদের মধ্যে স্বদেশ প্রেম যাতে না গড়ে ওঠে, আমরা যাতে অস্ত্র না রাখতে পারি, আমরা যাতে সংবাদপত্র মাধ্যমে ভারতীয়দের মধ্যে প্রচার করতে না পারি, এই ধরনের আইনগুলো চালু করে ভারতীয়দেরকে পঙ্গু করা হচ্ছিল। তার মানে ভারতবাসীরা এই পঙ্গুত্বের হাত থেকে বাঁচার জন্য তারা জাতীয়তাবোধ বা ঐক্যবোধ গড়ে তুলতে বাধ্য হয়েছিল। পরে আছে সরকারি দমন নীতি। সরকারি দমন নীতি, যেমন এখানে বলছে ব্রিটিশ সরকার বিভিন্ন সময়ে দমন নীতি প্রয়োগের দ্বারা ভারতীয়দের স্বাধীনতা খর্ব করতে চেয়েছিলেন। যেমন নীতিগুলো ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি, এটা একটা পরাধীন। যে সমস্ত দেশীয় রাজারা এই নীতি গ্রহণ করত তাদের দেখভালের দায়িত্ব ইংরেজদের ছিল। শুধু দেখভাল নয়, সেখানে কিন্তু পুরো সৈন্যবাহিনীর ভরণ পোষণ থেকে শুরু করে যাবতীয় খরচ সেই দেশীয় রাজ্যকে নিতে হতো। অনেক দেশীয় রাজ্য গ্রহণ করেছিল, আবার অনেকে গ্রহণ করতে চায়নি, তাদের উপর আক্রমণ হয়েছে। সত্যবিলোপ নীতি, নিঃসন্তান মানেই সে রাজ্য ইংরেজরা গ্রাস করবে। সেরকম লর্ড আমহার্স্টের প্রবর্তিত জরি আইন, লিটনের ভারত শাসন আইন, লর্ড কার্জনের মিউনিসিপ্যালিটি আইন, এই ধরনের আইনগুলো ভারতীয়দের যে ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা থেকে শুরু করে রাজাদের যে ক্ষমতা সেগুলো খর্ব করা হয়েছিল। তাই আইনগুলোর বিরুদ্ধে প্রতিবাদী স্বরূপ জাতীয়তাবোধ গড়ে তুলতে তারা বাধ্য হয়েছিলেন বা ঐক্যবদ্ধ
হতে বাধ্য হয়েছিলেন। তারপরে লেখা আছে নয় মনীষীদের প্রভাব। বিভিন্ন মনীষী যেমন এই যে সমাজ সংস্কারক বিদ্যাসাগর, রামমোহন, দয়ানন্দ সরস্বতী, আত্মারাম পাণ্ডুরঙ্গ, মহাদেব গোবিন্দ রানাডে, বিবেকানন্দ, অরবিন্দ ঘোষ, মহামান্য তিলক, এরা কিন্তু ভারতীয়দের জাতীয়তাবাদী উন্মেষে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল। ভারতবাসীরা যে একটা সময় যে তাদের মধ্যে যে অন্ধবিশ্বাস, সেই অন্ধবিশ্বাস এরা আয়নার মতো ধরে, মানে আয়না তুলে ধরেছিল সমাজের মধ্যে। এতদিন যে ভারতবাসীরা বুঝতে পারতো না, সেটা কিন্তু এই সমাজ সংস্কারকরা তারা কিন্তু আয়নার মতো হয়ে দাঁড়িয়েছিল, যে সমাজে যে প্রচলিত জিনিসগুলো এগুলো কিন্তু বন্ধ করতে হবে, এগুলোর কোনো যুক্তি নেই, ভিত্তিহীন। আস্তে আস্তে মানুষ কিন্তু বিভিন্ন দেশে বিদেশের লেখকদের বই পড়ে বা ভারতীয়দের এই যে বিভিন্ন দর্শনমূলক বই, যে বিবেকানন্দর, এই ধরনের বিভিন্ন সাহিত্য বই ইত্যাদি পড়ে কিন্তু তারা কিন্তু শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ হয়েছিলেন এবং তাদের মধ্যে বা ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ গড়ে উঠেছিল। ঠিক আছে, এরপরে আছে এখানে একটা পাশে লিখেছি দেখো, মহারানী ভিক্টোরিয়া ভিত্তিহীন প্রতিশ্রুতি। মহারানী ভিক্টোরিয়া যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, সেখানে আমরা পড়লাম যে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায়। সেই প্রতিশ্রুতিগুলো তো তারা কিন্তু ভেবে নিয়েছিল প্রতিশ্রুতিগুলো পালন করা হবে না, শুধুমাত্র ভারতীয়দের থেকে সহানুভূতি আদায় করে তারা তাদের রাজত্বটাকে চালিয়ে যাবে, এই ছিল তাদের একটা মনের ইচ্ছা, এবং সেই মনের ইচ্ছাটা পূর্ণও হয়েছিল। তাই এই মহারানী ভিক্টোরিয়ার পয়েন্টটা এখানেও দেওয়া যাবে, তার যে প্রতিশ্রুতিগুলো কোনোটাই পালন করা হয়নি। এখান থেকেও ভারতীয়রা বুঝতে পেরেছিল এই প্রতিশ্রুতিগুলো শুধু প্রতিশ্রুতি, এর বাস্তবে কিন্তু কোনোদিনই কার্যকর হবে না। ঠিক আছে, উপসংহারে এটা লেখা যাবে যে ইংরেজদের শাসন ও শোষণে নিপীড়িত অত্যাচারিত ভারতবাসী একদিকে যেমন ইংরেজ শাসন বিরোধী হয়ে ওঠে, তেমনি ভারতবাসীর স্বার্থ ইংরেজদের স্বার্থের বৈষম্যজনিত কারণেই ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ গড়ে উঠেছিল। ভারতীয়রা বুঝতে পেরেছিল ইংরেজদের স্বার্থ ভারতীয়দের স্বার্থ সম্পূর্ণ আলাদা। তারা বিভিন্ন কাজকর্মে বুঝিয়ে দিয়েছিলেন যে ইংরেজদের স্বার্থ আর ভারতীয়দের স্বার্থ এক নয়। যেমন ইলবার্ট বিলে কি বলল, যে সেখানে তারা ইলবার্ট যে বিলটা চালু করেছিলেন, অর্থাৎ ভারতীয়দেরকে যে ক্ষমতা দেওয়া হয়েছিল, সেই ক্ষমতাটা কেড়ে নেওয়া হলো। তার মানে কি বোঝাতে চাইছে? বোঝাতে চেয়েছিল যে ভারতীয় ইংরেজরা কখনোই ভারতীয়দের সমকক্ষ হতে পারবে না, সমযোগ্যতা কোনোদিনই হতে পারে না। তাই তাদের স্বার্থ কিন্তু আলাদা আলাদা, এটা কিন্তু ভারতীয়রা বুঝতে পেরেছিল। এখানে সুরেন্দ্রনাথ একটা কথা বলেছে, যে তার বেঙ্গলি পত্রিকায় যথার্থই লিখেছেন, লর্ড লিটনের কার্যকলাপের মধ্য দিয়ে ভারতীয়দের মধ্যে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, তার জন্য লিটনের কাছে ভারতীয়রা চিরকৃতজ্ঞ। লিটন যে সিভিল সার্ভিস আইন, যে বয়সটা কমিয়ে দিলেন, দেশীয় ভাষা সংবাদপত্র আইন যে চালু করলেন, অস্ত্র আইন, এই আইনগুলোর মাধ্যমে ভারতীয়দেরকে বুঝিয়ে দিয়েছিলেন যে ভারতীয়রা ইংরেজদের সমকক্ষ নয়। সিভিল সার্ভিস পরীক্ষায় বসলে ভারতীয়রা উচ্চ পদে বসবে, তাদের বিভিন্ন কার্যকলাপ বা তাদের যে বিভিন্ন ধরনের মিথ্যা প্রতিশ্রুতি, সেগুলো সব ধরা পড়ে যাবে। তাই সিভিল সার্ভিস থেকে ভারতীয়দের বঞ্চিত করার জন্য বয়সটা কমিয়ে দেওয়া হয়েছিল, ভারতীয়দেরকে নিরস্ত্র করে রাখা হয়েছিল। অথচ ইংরেজরা কোনোভাবেই তারা অস্ত্র রাখার জন্য তাদের কাছে কোনো লাইসেন্সের প্রয়োজন ছিল না, অথচ ভারতীয়দের লাইসেন্সের প্রয়োজন। এই যে সমকক্ষ কথাটা এখানে বলা হচ্ছে, যে ইংরেজরা ভারতীয়রা কখনোই ইংরেজদের সমকক্ষ নয়, হতে পারে না, সেই মর্যাদা তাদের দেওয়া যায় না। এই লিটনের এই ধরনের আইন চালু করার মধ্য দিয়ে ভারতীয়রা পরিষ্কারভাবে বুঝতে পেরেছিলেন।
তাই ভারতীয়দের মধ্যে ঐক্যবোধ, জাতীয়তাবোধ, জাতীয় উন্মেষ, চেতনা ইত্যাদি কিন্তু এই যে ঘটনাগুলো বলা হলো, এই ঘটনার মধ্য দিয়েই ভারতীয়রা ঐক্যবদ্ধ হয়েছিল। মানে এখানে বলা হচ্ছে কোন কোন ঘটনার মধ্য দিয়ে ভারতীয়রা বা ভারতীয়দের মধ্যে চেতনা গড়ে উঠেছিল। এমন কি ঘটনা? এই ঘটনা। তাহলে এই ঘটনাগুলো এমন কিছু নয়, সাধারণ ঘটনা, মানে মনে রাখার মতো। সাধারণ ঘটনা নয়, কিন্তু মনে থাকবে। ঠিক আছে? এরপরে আমাদের আর এই অধ্যায়ে আলোচনার বিষয় নেই। যেটা ১ম এ বলছিলাম, কারো যদি সেরকম সমস্যা থাকে আমাকে জানাবে। যদি তোমাদের ১ নাম্বার, ২ নাম্বার বা ৪ নাম্বারের পরীক্ষা দেওয়ার ইচ্ছে থাকে আমাকে কমেন্ট করবে। আমি কোয়েশ্চেন পাঠিয়ে দেব। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারেই পাঠাতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে। আমি কিন্তু তোমাদের সেটা দেখিয়ে পুনরায় আমি কমেন্ট করে বলে দেব তোমাদের কোন অংশ ত্রুটি আছে বা ঠিক আছে, যদি মনে হয়। ঠিক আছে? আবার সবাইকে গুড নাইট জানালাম। সবাই ভালো থেকো, এবং যদি সমস্যা না থাকে আমরা পরের পর্বে চলে যাবে। ৫ম অধ্যায়ে আমরা যাব। পরের দিন থেকে তাহলে ৫ম অধ্যায় আমাদের আলোচনা শুরু হবে। ততক্ষণ সবাই ভালো থেকো।